প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমার নোটের যে 2 নম্বর আইন সেটা শুরু হবে। এটা সংক্ষেপে আমরা বার কাউন্সিল অর্ডার রুলস ক্যাননস বলি। এটার পুরো নাম হচ্ছে প্রফেশনাল ইথিক্স। অর্থাৎ যে 42টা ইথিক্স আছে, প্রফেশনাল মানে ক্যাননস যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, লিগ্যাল ডিসিশনস অ্যান্ড রিপোর্টস। এই হচ্ছে সাবজেক্টের নাম। এমসিকিউ এখান থেকে মাত্র 5টি প্রশ্ন আসে। এই 5টি প্রশ্নের জন্য আমরা কি কি পড়তে চলেছি। এটা আইন 2, বার কাউন্সিল অর্ডার রুলস ক্যাননস সংক্ষেপে আমি বলি। এখানে সিলেবাস দেওয়া আছে, এই সিলেবাস থেকে আপনারা দেখে বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় আমাদের ফোকাস করতে হবে। তবে লিগ্যাল ডিসিশনস অ্যান্ড ল রিপোর্টস এখান থেকে এ যাবৎ পর্যন্ত বার কাউন্সিলে খুব একটা প্রশ্ন আসে না। এখান থেকে আসলেও এর আগে 23 সালে সাক্ষ্য আইনে লিগ্যাল ডিসিশনস থেকে 2টা প্রশ্ন এসেছিল। তো এই সাবজেক্ট থেকে খুব একটা আসেনি। এখানে সূচিপত্র দেওয়া আছে। 74 পৃষ্ঠা থেকে এই আইনটি শুরু হচ্ছে। আমরা 75 পৃষ্ঠায় আছি এই মুহূর্তে, কিন্তু মূল আইনটা শুরু হচ্ছে 76 পৃষ্ঠা থেকে। পার্ট 1 76 পৃষ্ঠায় আছে। একটু আগে আমরা সূচিপত্রে দেখলাম। তো বিগত বার কাউন্সিল পরীক্ষার এমসিকিউ প্রশ্ন বিশ্লেষণ যদি আমরা করি, মোট 8টি, মানে সর্বশেষ 25 সালের যদি প্রশ্ন চিন্তা করি, আমরা 8টি প্রশ্ন আমরা বিশ্লেষণ করেছি। এখানে দিয়ে দেওয়া আছে যে আহ, কোন অনুচ্ছেদ বা কোন বিধি থেকে প্রশ্ন এসেছে, বা ক্যাননসের কোন অধ্যায়ের কোন বিধি থেকে প্রশ্ন এসেছে। তো লাস্ট প্রশ্নগুলো যদি আমরা দেখি, তাহলে 2020, 22, 23 এবং 25, এই সর্বশেষ 4টি প্রশ্ন যদি আমরা দেখি, কারণ এই সর্বশেষ 4টি প্রশ্নের আলোকেই কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে। কারণ বার কাউন্সিল আগে প্রশ্ন তৈরি করতো, 2020 সাল থেকে বার কাউন্সিল আর নিজে প্রশ্ন তৈরি করে না। জুডিশিয়ারি অর্থাৎ সহকারী জজ পরীক্ষার বা জুডিশিয়ারির যে পরীক্ষা আছে, সেই কর্তৃপক্ষই কিন্তু বার কাউন্সিলের প্রশ্ন, এমসিকিউ, রিটেন তৈরি করেন এবং পরীক্ষার আয়োজনও তারাই করেন। তো এখানে 20 সালে দেখেন 5টি প্রশ্ন এসেছে। দেখেন 5টি প্রশ্ন এসেছে। 22 সালে 5টি, 23 সালে 5টি, 25 সালে 5টি। তাহলে এটা থেকে আমরা ধরে নিতে পারি যে আপনাদের নেক্সট যে পরীক্ষা হবে 25 সালের শেষের দিকে, এই পরীক্ষাতেও হয়তোবা 5টি প্রশ্নে আসতে পারে। তো অনুচ্ছেদ 5 বা আর্টিকেল 5 থেকে এসেছে একটি প্রশ্ন, 6 থেকে একটি এবং 33 থেকে। অর্থাৎ এখানে আর্টিকেল বা অনুচ্ছেদ থেকে 3টি প্রশ্ন এসেছে। বিধি থেকে আমরা জানি, মানে বার কাউন্সিল রুলস এটাকে বিধি বলা হয়। 101টি বিধি আছে। 101টি বিধির মধ্যে মাত্র 41-এ এই বিধি থেকে প্রশ্ন এসেছে। আর টোটাল অনুচ্ছেদ আছে হচ্ছে 46টা। 46টা অনুচ্ছেদ পড়লে আমরা 33টা কমন 3টা এখানে এসেছে। আর ক্যাননস, ক্যাননস টোটাল 42টা আছে। 4টি অধ্যায়ে 42টা, তার মধ্যে মাত্র একটি এসেছে। কিন্তু এর আগের 23 সালে দেখেন যে ক্যাননস থেকে 3টে এসেছিল, আর অনুচ্ছেদ থেকে 2টি এসেছিল, বিধি থেকে কোনো প্রশ্নই আসেনি। 22 সালে যদি চিন্তা করি আমরা, অনুচ্ছেদ থেকে 2টি, ক্যাননস থেকে 3টি। 20 সালে যদি চিন্তা করি, বিধি থেকে 2টি, অনুচ্ছেদ থেকে একটি, ক্যাননস থেকে 2টি। তার মানে তুলনামূলকভাবে 20 সালের পরীক্ষায় কিন্তু এখন মানে এ যাবৎকালের সবচেয়ে কঠিন প্রশ্ন 20 সালে হয়েছিল। কারণ 17 সালে কিন্তু প্রশ্ন সহজ ছিল। এর থেকে হঠাৎ 20 সালে প্রশ্নের একটু যে প্যাটার্ন, সেখানে একটা ব্যাপক পরিবর্তন আমরা দেখি, কারণ কর্তৃপক্ষই পরিবর্তন হয়েছে। আগে করতো বার কাউন্সিল, এখন করছে জুডিশিয়ারি, তাই প্রশ্নের প্যাটার্নে অনেক পরিবর্তন হয়েছে। অন্যান্য সাবজেক্টেও আমরা তাই দেখি। তো বিশ্লেষণ আপনারা অন্যান্য যে বছরগুলো সাধারণত 2012 সাল থেকে এমসিকিউ প্রশ্ন শুরু হয়। তার আগে এমসিকিউ পরীক্ষা ছিল না, রিটেন হতো, ভাইবা হতো। তারও অনেক আগে রিটেনও ছিল না, শুধু ভাইবা হতো। তো এখানে আমরা যদি নতুন অনুচ্ছেদ বিধি বা আচরণ বিধি অর্থাৎ ক্যাননস চিন্তা করি, তাহলে 2025 সালের এমসিকিউ পরীক্ষায় কোনো নতুন অনুচ্ছেদ বিধি বা আচরণ বিধি থেকে প্রশ্ন আসেনি। তার মানে প্রিভিয়াস থেকে রিপিট হয়েছে। অন্যান্য সাবজেক্টে কিন্তু আমরা ভিন্ন দেখলাম, পেনাল কোড থেকে কিন্তু রিপিট হয়েছে। সবচেয়ে নতুন প্রশ্ন এসেছে সিআরপিসি থেকে। 12টি নতুন প্রশ্ন এসেছে। আমরা যখন সিআরপিসি পড়বো তখন আমরা দেখতে পাবো। পুনরাবৃত্তি বা রিপিটেড ধারাসমূহ, তার মানে যেই ধারা থেকে বারবার প্রশ্ন হয়। অনুচ্ছেদ 3, 5, 6, 6A, 8, 27, 33, 34, 36। বিধি 3, 41A, 60, 60-এর উপবিধি 3। এবং ক্যাননসের বিধি
যেগুলো আছে অধ্যায় 2 এর বিধি 5 এবং অধ্যায় 4 এর বিধি 8, এখান থেকে বারবার রিপিট হয়। তার মানে এগুলো পড়া হচ্ছে ফরজ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এগুলো রিপিটেড সেকশন, রিপিটেড আর্টিকেল বা রুলস। এরপরে বাস্তবে প্রয়োগযোগ্য কিছু অনুচ্ছেদ আছে, তো এখানে আমরা যেগুলো বাস্তবে আছে এগুলো অনুচ্ছেদ, আর এখানে বিধি আছে, এগুলো হচ্ছে অনুচ্ছেদ। বিধি আছে এখান থেকে 91 পর্যন্ত, এবং ক্যাননস যদি আমরা চিন্তা করি, ক্যাননস আছে এই কয়টা, আপনারা দেখে নেবেন। আপনাদের কাছে নোট আছে সবার কাছে আশা করি, এবং যারা সর্বশেষ ভর্তি হয়েছেন দু একজনের কাছে হয়তো বা এখনো নোট পৌঁছায়নি, তবে পৌঁছে যাবে। একটু অপেক্ষা করেন, হয়তো বা আগামী কালকে পৌঁছে যাবে। আগামী কালকের মধ্যে যদি নোট পৌঁছে না যায়, অবশ্যই আমাকে মেসেজ দিবেন, আমি রসিদটা পাঠিয়ে দেব। তখন আপনারা সেটাকে নিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিকটস্থ অফিসে গেলে বুঝতে পারবেন। আচ্ছা, রেজল করিম মানিক ভাই লাইনে আছেন আপনি? আপনার মাইক্রোফোনটা মানে নড়াচড়া করছে বলে খসখস শব্দ হচ্ছে, সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করেন। তো এখানে মন্তব্য আমি যেটা বলছি যে পরিচিতি অংশ ও বিধি হতে প্রশ্ন কম হয়, অপরদিকে বর্তমানে অনুচ্ছেদ ও ক্যানন্স থেকে বেশি বেশি প্রশ্ন হচ্ছে। তো এইগুলো আমাদের মাথায় রেখে কিন্তু আমি আপনাদের জন্য এই সাবজেক্ট থেকে সাজেশন দিয়েছি। অনুচ্ছেদ এগুলো পড়তে হবে, রুলস পড়তে হবে, এগুলো ক্যানন্স পড়তে হবে, এগুলো এগুলো পড়লে আপনি অন্তত 5-এর মধ্যে 4 তো কমন পাবেন। তারপরেও এগুলো যদি আপনাদের কাছে বেশি মনে হয়, আমি বারবার প্রতিটা 7টা সাবজেক্টের নিচে কিন্তু একটা খুবই হাইলাইটেড কথা বলে দিয়েছি যে পরীক্ষার 1 মাস পূর্বে শর্ট সাজেশন দেওয়া হবে। অনেকেই আমার কাছে অনুরোধ করবেন না স্যার এখনই শর্ট সাজেশন দেন। এখনই শর্ট সাজেশন দেওয়া মানে আপনার মানে ক্ষতি করা। আপনাকে আমার এই যে ফাউন্ডেশন নোট এটা শেষ করতে হবে, যা কিছু আছে সবই পড়তে হবে। পড়ার পরে শেষে যে কোনগুলো পড়বো সেগুলো আমি ফাইনাল টাচ নোটে সংক্ষিপ্তভাবে শর্ট সাজেশন দিয়ে দেবো। এখন শর্ট সাজেশন পাওয়া যাবে না। পরীক্ষার 1 মাস আগে বলেছি, হয়তো বা 1 মাসের আর একটু আগে, 1.5 মাস বা 5 সপ্তাহ আগেও দিয়ে দিতে পারি। তো এখন আমরা শুরু করব পরিচিতি, মানে এই আইনটার পরিচিতি অংশে আমাদের কি কি পড়তে হবে। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, এটা হচ্ছে পুরো নাম আইনের, 1972। এটা 1972 সালের 46 নং আইন। এটি কার্যকর হয় 26 মার্চ 1971 সালে। দেখেন, আইন তৈরি হলো 72 সালে, কিন্তু এটা 26 মার্চ 1971, মানে বাংলাদেশের যে জন্মদিন, স্বাধীনতা দিবস যেই তারিখে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই তারিখ থেকে এটাকে কার্যকর দেখানো হয়েছে। এই তারিখে আইনটা পাশ করা সম্ভব হয়নি কেন? কারণ ওই সময় যুদ্ধ চলছিল। যুদ্ধের সময় তো আর আইন পাশ করা সম্ভব না। তাই এটা যখন দেশ স্বাধীন হলো 1972 সালে, সবকিছু ধীরে ধীরে ঠিক হতে শুরু করলো। 1972 সালে আইনগুলো আসে, কারণ তখন সংসদ কার্যকর হতে শুরু করে। এবং এটাকে রেস্ট্রোস্পেক্টিভ এফেক্ট মানে পূর্ব থেকে যে কার্যকর, সেটা দেখানো হয়েছে। তার মানে এই আইনটা তৈরি হলো 72 সালে, কিন্তু এটা কার্যকর হলো 1971 সালে 26 মার্চ। এই আইনটা প্রকাশিত হয় আঠাশ 18 মে 1972, মানে 18 মে 1972, কিন্তু কার্যকর তার আগেই 26 মার্চ 1971। আগে থেকে কেন কার্যকর হয়েছে সেটারও ব্যাখ্যা দিয়ে দিলাম। এবং এটাকে বলে রেস্ট্রোস্পেক্টিভ ইফেক্ট বা পূর্ব থেকে কার্যকর। সর্বশেষ সংশোধন হয় 2021 সালে, যখন করোনাকালীন সময়ে বার কাউন্সিলের যে নির্বাচন, সেটা সাধারণত মে মাসের 31 তারিখের মধ্যেই হতে হয়। তো মে মাসের 31 তারিখের মধ্যে যেহেতু নির্বাচন করা সম্ভব হয়নি করোনাকালীন লকডাউনের কারণে, এই কারণে অনুচ্ছেদ 8-এ অ্যাডহক কমিটির সংযোজন করা হয়েছে, যেটার গেজেট প্রকাশ হয়েছিল 13 সেপ্টেম্বর 2021। এটা সর্বশেষ সংশোধন হয়। ওই সময় প্রথম অ্যাডহক কমিটি গঠন করা হয়, এবং রিসেন্টলি আবারও জুলাই অভ্যুত্থানের কারণে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক পরিস্থিতি, এই সময় আবার নির্বাচন করা সম্ভব হয়নি গত মে মাসে, তাই এখানে সেকেন্ড অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আমরা জানি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সংখ্যা হচ্ছে 15, কিন্তু বর্তমানে 14 জন সদস্য নিয়ে বাংলাদেশ বার কাউন্সিল এগিয়ে যাচ্ছে। রংপুর অঞ্চলের যে সদস্য, ওনার সদস্য এখনো মানে সদস্য পদ কেউ পায়নি, এই কারণে রংপুর একটা অনুপস্থিত আছে। শুধুমাত্র অন্যান্য 14 জন সদস্য নিয়ে বাংলা কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠন হয়েছে এবং সেটা রান করছে।
আদেশটি এটা বাংলাদেশ অর্ডার, অর্ডার শব্দের অর্থ কি আদেশ, আদেশটি একটি বিশেষ বা মৌলিক বা তত্ত্বগত বা সাবস্ট্যান্টিভ ল, এটা একটি সাবস্ট্যান্টিভ ল হিসাবে আমরা দেখব। তবে বিতর্ক আছে, অনেকে এটাকে আবার প্রসিডিউরাল ল বলে, কিন্তু আমি এটাকে সাবস্ট্যান্টিভ ল হিসাবে পছন্দ করি বলতে। আমার কাছে এটা নিয়ে যুক্তি আছে, কারণ এটা কোনো পদ্ধতিগত আইন নয়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশ সাময়িক সংবিধান আদেশ 1972 দ্বারা রাষ্ট্রপতির উপর ন্যস্ত ক্ষমতা বলে প্রদত্ত হয়েছে হচ্ছে এই আইনটি। এই আইনটি আসলে একটি অধ্যাদেশ বা প্রেসিডেন্টস অর্ডার। প্রেসিডেন্টস অর্ডার কত নম্বর অর্ডার? এটা 46 নম্বর অর্ডার। মনে রাখবেন, এই আইনের মধ্যে 46টা আর্টিকেল আছে এবং এই অর্ডার নম্বরে হচ্ছে 46। খুব সুন্দর একটা মিল আছে। প্রেসিডেন্টস এর অর্ডার নম্বর 46 দিয়ে এই আইন তৈরি হয়, এবং এই আইনে হচ্ছে 46টা অনুচ্ছেদ আছে বা আদেশ। এই আদেশটিতে 46টি অনুচ্ছেদ বা আর্টিকেল আছে। এই আইনে একটি প্রস্তাবনাও দেওয়া আছে। প্রস্তাবনা হচ্ছে প্রিয়াম্বল, যেটা বাংলাদেশ সংবিধানের শুরুতে আছে এবং এই আইনের শুরুতেও আছে। প্রিয়াম্বল বলতে এই আইনের উদ্দেশ্যটা কি সেটা বোঝানো হয়, এই আইনের মধ্যে কি আছে, লক্ষ্য কি, মিশন ভীষণ সাধারণত এর মধ্যে থাকে। অনুচ্ছেদগুলো সংশোধন কে করতে পারে? এই যে 46টা অনুচ্ছেদ, এগুলো তো সংশোধন করার প্রয়োজন হতে পারে সময়ের প্রেক্ষিতে। যেমন অনুচ্ছেদ 8 সংশোধন করে অ্যাডহক কমিটি গঠনের বিষয়টা নিয়ে আসা হয়েছে 2021 সালে। তো এটা করতে পারে জাতীয় সংসদ বা আইনসভা বা পার্লামেন্ট বা সরকার। তাহলে সরকার কর্তৃক বা যেটাই জাতীয় সংসদ সেটাই আসলে সরকার। সরকার বলতে আমি একটু আগেই যেটা আপনাদের বলছিলাম, ক্লাস টেস্ট 1-এর যে সলিউশন, সেখানে আমি বলেছি যে সরকার বলতে ক্যাবিনেটকে বোঝায় বা মন্ত্রিসভাকে বোঝায়। মন্ত্রিসভার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার, আর অন্যান্যরা হচ্ছে মিনিস্টার। মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার মিলেই হচ্ছে ক্যাবিনেট। ক্যাবিনেট মানে সরকার, এবং সেটাই হচ্ছে জাতীয় সংসদ। এমপিদের হচ্ছে বেসরকারি সদস্য বলা হয়, আর মন্ত্রীদের হচ্ছে সরকারি সদস্য বলা হয় পার্লামেন্টের। আদেশটিতে 3টি প্রতিষ্ঠান আছে বা 3টি সংগঠনের কথা উল্লেখ আছে, যেটাকে স্ট্যান্ডিং কমিটি বলা হয়। মূলত 3টি স্ট্যান্ডিং কমিটি বা সবসময় যেগুলো থাকবে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল, এটি একটি প্রতিষ্ঠান। এবং বাংলাদেশ বার কাউন্সিল অ্যাসোসিয়েশন, যেটা 81টি আছে। এবং বার কাউন্সিল ট্রাইব্যুনাল, এক বা একাধিক। পূর্বে সর্বোচ্চ 3টির কথা বলা হতো, কিন্তু এখন অনেকগুলো করা যায়। তার মানে এখানে 3টি প্রতিষ্ঠানের কথা আমরা দেখতে পাই: বাংলাদেশ বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন। বার অ্যাসোসিয়েশন প্রতিটা জেলাতে এবং উপজেলাতে আছে। আমরা জানি বাংলাদেশের 64টা জেলা, কিন্তু বার অ্যাসোসিয়েশন, যেমন বার অ্যাসোসিয়েশন বা বার সমিতি কিন্তু আছে 81টা। তার মধ্যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন একটা আছে, এবং জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে বার অ্যাসোসিয়েশন বা বার সমিতি বা অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন, যেটাই বলি না কেন, মোট 80টা আছে। 80টা এবং সুপ্রিম কোর্টের মিলে টোটাল 81টা আছে। চৌকি চৌকি বার অ্যাসোসিয়েশন, চৌকি বার অ্যাসোসিয়েশন বলে কিছু অ্যাসোসিয়েশন আছে, সেটাকে আবার উপজেলা পর্যায়ে যেগুলো আছে সেগুলোকে মানে সংক্ষিপ্ত বা ছোট্ট, তাই এটাকে চৌকি বার অ্যাসোসিয়েশনও বলা হয়। বাংলাদেশ বার কাউন্সিল এটি একটি সংবিধিবদ্ধ বা বিধিবদ্ধ সংস্থা, কারণ এটি রাষ্ট্রপতির আদেশ দ্বারা গঠিত, তাই এটি বিধিবদ্ধ বা সংবিধিবদ্ধ সংস্থা। বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত সংস্থা, মানে অটোনোমাস বডি। যেমন যে ইউনিভার্সিটি গুলো আছে বাংলাদেশে, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, তো সবগুলোই কি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। মানে সরকার প্রণোদনা দেয় এবং নিয়ন্ত্রণ করে, কিন্তু নিজেরাই পরিচালিত করে নিজেদেরকে। সরকার দ্বারা নিয়ন্ত্রিত। সরকার এখানে যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন আছে, সেখানে বাজেট দেওয়া হয়, এবং বাজেট অনুসারে সরকারের টাকাতেই কিন্তু ইউনিভার্সিটি গুলো চলে। কিন্তু এগুলোকে মূলত সরকারি আমরা বলে থাকি, কিন্তু মূলত এগুলো সরকারি প্রতিষ্ঠান না, এগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কারণ এরা নিজেদেরকেই কি করে, পরিচালিত করে। কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টকে কিন্তু সরকারি কর্মকর্তা বা কর্মচারী বলা হবে না। ইউনিভার্সিটির স্টুডেন্ট বলতে স্বায়ত্তশাসিত বা অটোনোমাস প্রতিষ্ঠানের তিনি শিক্ষক। বাংলাদেশ বার কাউন্সিল, এটাকে কর্পোরেট বডি বডি বলা হয়, যার চিরস্থায়ী উত্তরাধিকার আছে, মানে সাকসেশন আছে, ইনহেরেন্স পাওয়ার আছে, সাধারণ সিলমোহর আছে। ওই যে আপনাদের যখন নোটিশ হয় তখন গোল একটা সিলমোহর ব্যবহার করা হয়। সিল বলতে আমরা অ্যাডভোকেটরাও সিল ব্যবহার করি, সেগুলো কিন্তু মানে চারকোনা সিল ব্যবহার করি, যেটা লাইন গুলো সোজা থাকে। কিন্তু সিল মোহর যেগুলো বলা হয়, মোহর আসলে গোলাকার। যেগুলো গোলাকার সিল সেগুলোকে মোহর বলা হয়। তো বার কাউন্সিলের একটা গোলাকার সিল মোহর আছে,
বাংলাদেশ বার কাউন্সিল লেখা আছে সেগুলো। তো বাংলাদেশ বার কাউন্সিল এটার স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন করতে পারবে, নিজ নামে চুক্তি করতে পারবে মানে কন্ট্রাক্ট করার ক্ষমতা আছে। বাংলাদেশ বার কাউন্সিল কারো বিরুদ্ধে মামলা করতে পারবে এবং কেউ বাংলাদেশ বার কাউন্সিলের বিরুদ্ধেও মামলা করতে পারবে যদি কোনো সমস্যা শুরু হয়, কোনো সম্পত্তি বা অন্য কোনো বিষয় হোক। বাংলাদেশ বার কাউন্সিল সরকারের পূর্ব অনুমতি নিয়ে যে বিধিগুলো আছে, বিধি আছে হচ্ছে যেটা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স আর বার কাউন্সিল রুলস, এর আগে ছিল অর্ডার, এবার হচ্ছে রুলস। এটাও 72 সালে তৈরি করা হয়। অর্ডারে ছিল 46টি অনুচ্ছেদ এবং রুলসে আছে 101টি বিধি বা রুলস। তাহলে এই যে রুলস গুলো, এই 101টি যে বিধি বা রুলস আছে, এগুলো যদি আরো নতুন করে করা হয় বা কোনো পরিবর্তন দরকার হয় বা সংশোধন করার দরকার হয়, সেটা কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল সরকারের পূর্বের অনুমতি নিয়ে করতে পারবে। তার মানে বাংলাদেশ বার কাউন্সিলই করতে পারে রুলস পরিবর্তন, এখানে পার্লামেন্টে করার দরকার হয় না, কিন্তু সরকারের আবার অনুমতি লাগবে। বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন হয় 3 বছর পর পর, আমাদের জাতীয় নির্বাচন হয় হচ্ছে 5 বছর পর পর, আমেরিকার জাতীয় নির্বাচন হয় 4 বছর পর পর, আর বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন হয় 3 বছর পর পর। তো 2022 সালে সর্বশেষ নির্বাচন হয়েছিল, 2025 সালে হওয়ার কথা ছিল। করোনার 2021 সালে হয়নি, 2021 সালে হতো কিন্তু করোনার কারণে হয়নি, 1 বছর পিছিয়ে 2022 সালে হয়েছে। 2025 সালে হলো না, কারণ এই যে দেশের পরিস্থিতির কারণে জাতীয় নির্বাচনই তো হচ্ছে না, এই কারণে বার কাউন্সিলের নির্বাচনও হয়নি, তাই অ্যাডহক কমিটি আবার গঠন করা হয়েছে 25 সালে। তো আশা করা যাচ্ছে 2026 সালে হয়তোবা আবার বার কাউন্সিলের নির্বাচন হতে পারে। বার কাউন্সিলের নির্বাচন হয় 1 বছর পর পর, সরি, বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয় 1 বছর পর পর বা প্রতি বছর। বার কাউন্সিল বলতে ঢাকায় যেটা বার কাউন্সিল আছে, যারা আপনাদের পরীক্ষা নাই, এবং বার অ্যাসোসিয়েশন বলতে রাজশাহীতে বার অ্যাসোসিয়েশন আছে, নাটোরে আছে, চট্টগ্রামে আছে, ঢাকায় আছে, মানে প্রতিটা আলাদা আলাদা বার অ্যাসোসিয়েশন মানে বার সমিতি, যেখানে আমাদের অ্যাডভোকেট হিসেবে আমরা প্র্যাকটিস করি। আমাকে বাংলাদেশ বার কাউন্সিল তো সনদ দিয়েছে বা লাইসেন্স দিয়েছে, কিন্তু এটা আমি কোন এলাকায় প্র্যাকটিস করব সে এলাকার আবার সদস্যপদ নিতে হয়। তো আমি রাজশাহী এলাকার মানুষ, রাজশাহী লোকাল মানুষ, তার রাজশাহী যে জাজ কোর্ট সেখানে প্র্যাকটিস করার জন্য এখানে যে লোকাল বার অ্যাসোসিয়েশন আছে বা স্থানীয় বার সমিতি আছে, সেখানকার আমি সদস্যপদ নিয়েছি। এবং সাধারণত আমাদের রাজশাহীতে প্রতি বছর মানে 1 বছর পর পরই ভোট হয়, নওগাঁতেও হয়। আমার জানা নাই যে অন্য কোনো বার অ্যাসোসিয়েশনে 1 বছরের বিকল্প হিসেবে 2 বছর বা 3 বছর পর পর ভোট হয় কিনা। তো আমার যতটা মানে তিন তিন চারটা খোঁজ নিয়েছি, সবগুলোতে সাধারণত 1 বছর পর পরই হয়। আইনজীবীদের পেশাগত আচরণবিধি বা যেগুলোকে ক্যাননস বলা হয় বা ইথিক্স, সেখানে 4টা অধ্যায় আছে এবং প্রথম অধ্যায়ে 11টি, দ্বিতীয় অধ্যায়ে 14টি, তৃতীয় অধ্যায়ে 9টি এবং চতুর্থ অধ্যায়ে 8টি, মোট 42টি বিধি আছে। এগুলো যখন আমরা ক্যাননস পড়বো সেখানে কিছু টেকনিক আছে যে কোন অধ্যায়ে কয়টি বিধি আছে মনে রাখার। বাংলাদেশ বার কাউন্সিলের কাজ নয় কি? আইন সহায়তা করা। আইনগত সহায়তা করার কাজ হচ্ছে, বাংলাদেশে ব্লাস্ট আছে, লিগ্যাল এইড আছে, এগুলো আইনগত সহায়তা দেয়। বাংলাদেশ বার কাউন্সিল আইনগত সহায়তা দেয় না। বাংলাদেশ বার কাউন্সিলের কাজ কি সেটা আমরা অনুচ্ছেদ 10 যখন পড়বো, আজকে পড়বো একটু পরে, সেখানে স্পষ্টভাবে বলা আছে যে বাংলাদেশ বার কাউন্সিলের কাজ কি। তো আইন সহায়তা করা সেটা বাংলাদেশ বার কাউন্সিলের কাজ না। পরীক্ষা নেওয়া বাংলাদেশ বার কাউন্সিলের কাজ। অ্যাডভোকেটদের তালিকা প্রস্তুত করা কাজ। অ্যাডভোকেট অসদাচরণ করলে তার বিচার করা এবং আহ, তাকে শাস্তি দেওয়া, এবং তার যদি লাইসেন্স কেড়ে নেওয়া হয় সেই তালিকা থেকে তার লাইসেন্স বাতিল করে দেওয়া, রিমুভ করে দেওয়া, এগুলো বাংলাদেশ বার কাউন্সিলের কাজ। আরো অনেক কাজ আছে, সেগুলো আমরা একটু পরে দেখব। তো এই পার্ট 1 অর্থাৎ পরিচিতি অংশ থেকে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা দেখে নিই। মাত্র 4টা প্রশ্ন এসেছে। বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠাকারী আইন একটি কি? আইন একটি হচ্ছে প্রেসিডেন্টস অর্ডার। তো আমি প্রথমে পড়লাম যেটা কতে আছে পরিচিতি অংশে, প্রেসিডেন্টস অর্ডার। রাষ্ট্রপতির কত নং আদেশ দ্বারা এটা হয়েছে? আমরা একটু আগে পড়লাম 46 নং আদেশ, মানে অর্ডার নং 46। বাংলাদেশ বার কাউন্সিল একটি কি? বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা, আমরা একটু আগে দেখলাম। এটাকে অনেকে সাংবিধানিক সংস্থা মনে করতে পারেন, এটা কোনো সাংবিধানিক সংস্থা নয়, এটা সংবিধিবদ্ধ সংস্থা। একটু আগে আমরা পরিচিত অংশ দেখেছি এবং এগুলো আমরা 3 অনুচ্ছেদের মধ্যেও পাবো। বাংলাদেশ বার কাউন্সিল একটি, আরো একটি প্রশ্ন আছে, এটা স্বায়ত্তশাসিত সংস্থা মানে অটোনোমাস প্রতিষ্ঠান। এগুলো আমরা একটু আগেই পরিচিত অংশে দেখলাম।
এরপর আমরা পার্ট 2 অনুচ্ছেদ 1 থেকে 26 এই পর্যন্ত পড়লে আমাদের আজকের ক্লাস শেষ হবে। আজকের ক্লাসের ভিডিও আশা করি পাবেন 2 দিন পরে। পেনাল কোডের যে একটা পেন্ডিং ভিডিও আছে পার্ট 13, সেটা আশা করি কালকে পাবেন। এবং কালকে আপনাদের ক্লাস টেস্ট 2 আছে, সেটার জন্য আপনাদের পড়তে হবে, রুটিনে দেওয়া আছে। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, এটাই হচ্ছে আইনের প্রকৃত নাম ইংরেজিতে। আমরা পড়বো আর্টিকেল 1 থেকে 26। আর্টিকেলের বাংলা হচ্ছে অনুচ্ছেদ, আর ধারার ইংরেজি হচ্ছে সেকশন। সেকশনের বাংলা ধারা, আর আর্টিকেলের বাংলা হচ্ছে অনুচ্ছেদ। তাহলে এর আগে আমরা পেনাল কোডে দেখলাম ধারা 1, ধারা 2, এখানে আমরা পড়বো অনুচ্ছেদ 1, মানে এগুলো আর্টিকেল। তাই বাংলাদেশ যে সংবিধান আছে, সংবিধানেরও কিন্তু আর্টিকেল আছে, তার মানে সেখানে অনুচ্ছেদ 1, অনুচ্ছেদ 2, সেখানে ধারা নাই। আইনটি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 নামে পরিচিত হবে। এর পরিধি সমগ্র বাংলাদেশ ব্যাপী হবে, মানে বাংলাদেশের সবার জন্য এটা প্রযোজ্য হবে এবং এটা অবিলম্বে কার্যকর হবে। তার মানে এটা তৈরি করার পর অবিলম্বে কার্যকর হবে এবং এটা তো রেস্ট্রোস্পেক্টিভ ইফেক্ট আছে, আমি বলে দিলাম। অনুচ্ছেদ 2 সংজ্ঞা বা ডেফিনেশনস আছে, এখানে আমি ইংলিশ সংজ্ঞাগুলো রেখেছি, কারণ ইংলিশটা যদি আমি বুঝিয়ে দিই বাংলা এমনি মনে থাকবে, আর এখান থেকে ইংলিশে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। অ্যাডভোকেট, অ্যাডভোকেট বলতে এন্টার্ড ইন দ্য রোল। এই যে আমাদের যে পরীক্ষা, এই পরীক্ষাকে কি বলা হয়, পরীক্ষার নামটা কি? বাসেদ ভাই লাইনে আসবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে প্রস্তুতি নিচ্ছি, কি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, পরীক্ষার নামটা কি বলেন তো? পরীক্ষার এটা হচ্ছে প্রশ্নপত্রে। এনরোলমেন্ট এক্সামিনেশন, এনরোলমেন্ট। হ্যাঁ, তো অ্যাডভোকেট এনরোলমেন্ট, তার হ্যাঁ, মানে অ্যাডভোকেট এনরোলমেন্টের বাংলা এনরোলমেন্ট। হচ্ছে অ্যাডভোকেট তালিকাভুক্তি। তার মানে আপনাদের পরীক্ষা হচ্ছে, আপনারা পরিশ্রম করছেন, কোচিং করছেন, হচ্ছে এমসিকিউ পরীক্ষা পাশ করবেন, রিটেন পাশ করবেন, ভাইভা পাশ করবেন, তাহলে আপনারা অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হবেন। সেটাকেই বলা হচ্ছে লাইসেন্স। লাইসেন্স শব্দটা কোথাও কিন্তু ব্যবহার করা হয়নি। অনেকেই অ্যাডভোকেটশিপ শব্দটা ব্যবহার করেন, অ্যাডভোকেটশিপ বলে কোনো শব্দ নাই আইনের মধ্যে, বা বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ এক্সাম বলে কোনো এক্সাম ব্যবহার করা হয় না। কিন্তু মানে অ্যাডভোকেট এনরোলমেন্ট এক্সামিনেশন শুনতে অনেক বড় শোনায়, অনেকে সংক্ষিপ্ত ভাবে এটাকে অ্যাডভোকেটশিপ শব্দটা ব্যবহার করা হয়, কিন্তু অ্যাডভোকেটশিপ বলে কোনো শব্দ নাই। ক্লিয়ার? তো সুন্দরভাবে জি ভাই স্যার। বলতে পেরেছেন। এটা হচ্ছে এনরোলমেন্ট এক্সামিনেশন। তাই আপনি যখন এনরোল ইন দ্য রোল, মানে এন্টার্ড ইন দ্য রোল, মানে ওই যে এনরোলমেন্ট, এই যে এনরোলমেন্ট, এই যে রোল মানে তালিকাভুক্ত হওয়া, তাহলে আপনি যখন তালিকাভুক্ত হবেন তখনই আপনি অ্যাডভোকেট হবেন। তার মানে তালিকাভুক্ত আইনজীবীদেরকেই অ্যাডভোকেট বলা হবে। বার কাউন্সিল কাকে বলা হবে? বার কাউন্সিল বলতে বাংলাদেশ বার কাউন্সিলকে বোঝাবে। আগে পাকিস্তান বার কাউন্সিলকে বোঝাতো, এখন বাংলাদেশ। বার অ্যাসোসিয়েশন বলতে কি বোঝানো হবে? বার অ্যাসোসিয়েশন বাংলাদেশে 2 প্রকার আছে। কি কি? সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অথবা লোকাল বার অ্যাসোসিয়েশন। তো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে সুপ্রিম কোর্টের জন্য, হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের জন্য, এবং লোকাল বার অ্যাসোসিয়েশন অর্থাৎ প্রতিটা জেলায় জেলায় যেগুলো আছে এবং উপজেলা পর্যায়ে যেগুলো আছে, স্থানীয় বার সমিতি বা অ্যাসোসিয়েশন। ইস্ট পাকিস্তান বার কাউন্সিল বলতে বার কাউন্সিল হুইচ বিফোর দ্য 26th ডে অফ মার্চ, মানে 26শে মার্চ 1971-এর আগে যে বার কাউন্সিল ছিল সেটাকে ইস্ট পাকিস্তান বার কাউন্সিল ছিল। তার মানে পূর্ব পাকিস্তান বার কাউন্সিল নামে পরিচিত ছিল স্বাধীনতার আগ পর্যন্ত। যেহেতু এই আইনটা 26 মার্চ 1971 সালে কার্যকর হয়েছে, তার মানে আইনটা হওয়ার সঙ্গে সঙ্গেই ধরে নিতে হবে 26 মার্চ 1971 সাল থেকে এটাকে, এই বার কাউন্সিলের নাম পরিবর্তন হয়ে বাংলাদেশ বার কাউন্সিল হয়ে গেছে। আগে সাইনবোর্ডের নিশ্চয় কি ছিল? ইস্ট পাকিস্তান বার কাউন্সিল নাম ছিল, এবং কাগজ কলমে তাই ছিল। স্বাধীনতার পরে এটা হয়ে গেছে বাংলাদেশ বার কাউন্সিল। গভর্নমেন্ট বলতে কি বোঝানো হবে? গভর্নমেন্ট অফ দ্য পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের সরকার। আগে কিন্তু পাকিস্তান সরকারকে বোঝানো হতো। হাইকোর্ট বলতে কি বোঝানো হবে? হাইকোর্ট ডিভিশন অফ সুপ্রিম কোর্ট। লোকাল বার অ্যাসোসিয়েশন বলতে কি বোঝানো হবে? একটু আগে আমরা দেখলাম বিবিতে বার অ্যাসোসিয়েশন, সেখানে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ছিল, কিন্তু লোকাল বার অ্যাসোসিয়েশন আলাদাভাবে এফ এ বলা হচ্ছে বার অ্যাসোসিয়েশন ইন এ ডিস্ট্রিক্ট অর এনি আদার বার অ্যাসোসিয়েশন আন্ডার আর্টিকেল 39। অর্থাৎ এই যে রাজশাহী বার অ্যাসোসিয়েশন বা বার সমিতি, তারপরে পাবনা বার সমিতি, কুষ্টিয়া, তারপরে চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, তারপরে চট্টগ্রাম, খুলনা, ঢাকা, এই যে সবগুলো বার সমিতি, এই এই বার সমিতিগুলোকে পারমিশন দিয়েছে কে?
বাংলাদেশ বার কাউন্সিল এবং বাংলাদেশ বার কাউন্সিলকে মানে পারমিশন দেওয়ার ক্ষমতা দিয়েছে কত আর্টিকেল? 97। যদি প্রশ্ন আসে যে বাংলাদেশ বার কাউন্সিল কত অনুচ্ছেদের ক্ষমতা বলে স্থানীয় বার সমিতিগুলোকে অনুমোদন দিয়ে থাকে, তাহলে উত্তর হবে অনুচ্ছেদ 39। বুঝতে পারলেন ভাই? জি স্যার, জি স্যার। বাট নট সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন লোকাল পর্যায়ের কোনো বার অ্যাসোসিয়েশন না, সেটা কিন্তু ঢাকায় সেন্ট্রালি একটাই আছে। তাই এটাকে লোকাল বার অ্যাসোসিয়েশনের মধ্যে ইনক্লুড করা হবে না, এটা লোকাল বার অ্যাসোসিয়েশন নয়। তাহলে আমরা টোটাল বার অ্যাসোসিয়েশন 81টা দেখলাম, তার মধ্যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন একটা এবং বাকি একটা আসে হচ্ছে 40টা। তাহলে 64টা জেলায় টোটাল, সরি 80টা, 64টা জেলায় টোটাল 80টা বার অ্যাসোসিয়েশন আছে লোকালি, এবং সুপ্রিম কোর্ট একটা, টোটাল 81টা বার অ্যাসোসিয়েশন আছে। যদি ভাইভাতে প্রশ্ন করে, ভাইভাতে এই ধরনের প্রশ্ন আসে, এমসিকিউ রিটেনে আসে না, যে বাংলাদেশে বার অ্যাসোসিয়েশন কয়টি আছে, তখন উত্তর হবে 81টি। এবং লোকাল বার অ্যাসোসিয়েশন কয়টি আছে? 80টি। এই হচ্ছে ব্যাখ্যা। প্রেসক্রাইবড, প্রেসক্রাইবড শব্দের অর্থ কি উপায়ে? প্রেসক্রাইবড বাই রুলস মেড আন্ডার দিস অর্ডার। রোল বলতে কি বোঝাবে? আচ্ছা, রোল বলতে কি বোঝা হবে? দ্য রোল অফ অ্যাডভোকেটস প্রিপার্ড অ্যান্ড মেনটেন্ড বাই দ্য বার কাউন্সিল। তো দেখবেন প্রতিটা সালের বিপরীতে একটা করে রোল থাকে। যেমন আমার হচ্ছে 1458, আমার যে রোল বার কাউন্সিলে, যে আমার রোল বা সনদ নাম্বার, সেটা হচ্ছে 1458। মানে আমি যেই সালে এনরোল হয়েছি সেই সালের আমি হচ্ছে 1458 নম্বর, আমার রোল সিরিয়াল অনুসারে এটা এসেছে। মানে বার কাউন্সিলের যদি ওই যে রেজিস্টার খোলা হয়, তাহলে 1458 নম্বর রোলের বিপরীতে আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম চলে আসবে। ট্রাইব্যুনাল, তাহলে এই যে বার কাউন্সিলের যে রোল দেওয়া হয়েছে, এই 1458 আমাকে, এটাই আমার রোল, এবং অ্যাডভোকেট হিসাবে আমি এই রোলটা পাচ্ছি। কোনো কারণে যদি আমার অসদাচরণ হয় বা এবং আমার লাইসেন্সটা চলে যায়, যেমন কিছুদিন আগে একজন পিপি মহোদয়ের লাইসেন্স চলে গেছে, এই খবর জানেন বাসেত ভাই? না স্যার, শুনে নেই। পেপারে ভাইরাল হয়েছে। উনি নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, আমি জেলার নাম বলছি না, তো উনি যে বিচারক ছিলেন, বিচারক মহোদয়কে ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন হোয়াটসঅ্যাপে, এবং সরাসরি ওনার বাসায় গিয়ে খামে করে টাকা দেওয়ার চেষ্টা করেছেন। তো ইনি তিনি কি করেছেন, ওই আইনজীবীর নামে কমপ্লেন করে দিয়েছেন। কমপ্লেন করার কারণে মিটিং হয়, এবং মিটিং কিছুদিন আগে একটা তো স্পেশাল মিটিং করে বার কাউন্সিল ওনার লাইসেন্স নিয়ে নিয়েছেন। মানে ওনার যে রোল বার কাউন্সিলের রেজিস্টার, সেই রোলের এটার মেনটেন করা হচ্ছে, ওর বিপরীতে লাল কালিতে লেখা লেখা থাকবে রিমুভড। মানে উনি আর অ্যাডভোকেট নাই, একটু ভুলের কারণে। বুঝতে পারলেন রোলের গুরুত্বটা কি? জি স্যার, জি। আচ্ছা, সৎভাবে ট্রাইব্যুনাল। পেশা পরিচালনা করতে হবে আর কি, সৎভাবে হুম পেশাটা হুম। পরিচালনা করতে আমরা যখন ক্যাননস পড়বো, 42টা যে অনুচ্ছেদ আছে সেখানে সেগুলো মেনটেন করলেই, আপনার কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে যদি মামলা হয়, ফৌজদারি অপরাধও হয়ে যায়, তারপরেও কিন্তু লাইসেন্স যায় না। মনে করেন কোন অ্যাডভোকেট মার্ডার করে ফেলেছেন, মার্ডার করলেও তার লাইসেন্স যাবে না। সে মার্ডার করার পর তার যদি মনে করেন যে 10 বছরের জেল হয়, 10 বছর পর তিনি কিন্তু আবার কোর্টে আসতে পারবেন। ওই কি কোনো অপরাধ করেছেন, সেটা যদি এই যে 42টা নৈতিকতা বিধান আছে তার বাইরে যদি কোনো অপরাধ করে থাকেন, মনে করেন স্ত্রী কোন অ্যাডভোকেটের নামে যৌতুকের মামলা করেছে, তো এই যৌতুকের মামলায় তার যদি 2 বছরের জেল হয়, তো 2 বছর পর উনি আবার কোর্টে আসতে পারবেন। মানে এই যে ফৌজদারি অপরাধ হোক বা সিভিল কোনো লাইবিলিটি হোক, তার নামে সিভিল মামলা হোক বা ফৌজদারি মামলা হোক, ক্রিমিনাল কেস হোক, এটার কারণে তার জেল হয়ে গেলেও কি হয় না, লাইসেন্সের কোনো ক্ষতি হয় না। কিন্তু 42টা যে বিষয় আছে তার মধ্যে ওই নৈতিকতার বিধান দেওয়া আছে, তো এগুলো যদি না মানা হয় তাহলে লাইসেন্স চলে যেতে পারে। ট্রাইব্যুনাল কনস্টিটিউটেড আন্ডার দিস অর্ডার, এই অর্ডারের আন্ডারে 33 অনুচ্ছেদে কিন্তু ট্রাইব্যুনাল গঠনের বিষয় আছে, যে ট্রাইব্যুনালের মাধ্যমে কিন্তু অ্যাডভোকেটদের কি দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। অনুচ্ছেদ 3, বৈশিষ্ট্য কি? বার কাউন্সিল এর বৈশিষ্ট্য কি? ভাই শব্দ হচ্ছে, শব্দটা কন্ট্রোল করার চেষ্টা করেন, হেডফোন কানে আছে তো কচকচ করে শব্দ হচ্ছে। হয় আশেপাশে শব্দ হচ্ছে, নাহলে হেডফোনটা আপনি নড়াচ্ছেন। এই আদেশের আওতায় গঠিত বাংলাদেশ বার কাউন্সিল, এই আদেশের আওতায় গঠিত বাংলাদেশ বার কাউন্সিলকে কি বলা হবে?
বাংলাদেশ বার কাউন্সিল বলা হবে। আচ্ছা ভাই, আপনাকে আমি অফ করে দিলাম, কসকস শব্দের কারণে ভিডিওটা খারাপ হয়ে যাবে। আচ্ছা, মনোযোগ সহকারে সবাই শোনেন, ক্লাস শেষে কথা বলার সুযোগ দিব। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল, এবং যার চিরস্থায়ী উত্তরাধিকার ও একটি সাধারণ সিলমোহর থাকবে। অলরেডি আমি বলে দিয়েছি। পরিচিতি অংশে কিন্তু বৈশিষ্ট্যগুলো আমি তুলে দিয়েছি। স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন ও ধারণের এখতিয়ার থাকবে, মানে ক্ষমতা থাকবে। চুক্তি করার এখতিয়ার থাকবে। বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষে এবং এর বিরুদ্ধে মামলা করা যাবে। এগুলো সবগুলো হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের বৈশিষ্ট্য। অততে দেওয়া আছে অনুচ্ছেদ 3-এ। অনুচ্ছেদ 4-এ বলা হচ্ছে মেয়াদ কতদিন হবে। একটা বাংলাদেশ বার কাউন্সিল গঠন করা হলে এর মেয়াদ হবে, বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ নির্বাচনের পর থেকে 1 জুলাই হতে শুরু হবে মেয়াদ, এবং পরবর্তী 3 বছর পর্যন্ত। অর্থাৎ মেয়াদ বা টার্ম হচ্ছে 3 ইয়ার্স। 3 বছর পর পর নির্বাচন হওয়ার কথা, এবং নির্বাচন হয় সাধারণত মে মাসের 31 তারিখ বা তার আগে। এবং জুন মাসটা হচ্ছে যারা নির্বাচিত হলো তাদের সময় দেওয়া হয় 1 মাস একটু রিল্যাক্স করার। তারপরে পরের মাস, তাহলে মে মাসের মধ্যে নির্বাচন হয়। জুন মাসটা ছুটি থাকে সাধারণত সেশনের, তারা গুছিয়ে নেয় নিজেদেরকে। তারপরে জুলাইয়ের 1 থেকে পরবর্তী 3 বছর পর্যন্ত সেশন শুরু হয়। যারা নির্বাচিত হন তারা 3 বছর ক্ষমতায় থাকেন। অনুচ্ছেদ 5, সদস্যবৃন্দ বা মেম্বার্স। মেম্বার্স কারা কারা হতে পারে, কিভাবে হতে পারে, কোথা থেকে হয়? মোট 15 জন মেম্বার হবে। এই প্রশ্নটা বারবার আসে, বাংলাদেশের মেম্বার কত? বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য কত বা মেম্বার কত? 15 জন। তার মধ্যে একজন কে পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। যিনি অ্যাটর্নি জেনারেল তিনি অটোমেটিক বাংলাদেশ বার কাউন্সিলের কি হবেন? সদস্য হবেন, মানে তার নির্বাচনের দরকার নাই। তিনি অ্যাটর্নি জেনারেল, তাই তিনি ডিরেক্ট তিনি বাংলাদেশ বার কাউন্সিলের কি হবেন? সভাপতি হয়ে যাবেন। পদাধিকার বলে। নির্বাচিত সাধারণ সদস্য 7 জন থাকবে। তার মানে সেন্ট্রালি যে নির্বাচন হয় ঢাকায়, সেই সেন্ট্রালি নির্বাচনে 7 জন কি করেন? সদস্য থাকেন। এবং নির্বাচিত আঞ্চলিক ভিত্তিক বা গ্রুপ ভিত্তিক যে সদস্য, সাধারণত সংরক্ষিত আসন এগুলো, যেগুলো গ্রুপ ভিত্তিক থাকে, যেমন আমাদের রাজশাহীতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই ধরনের কয়েকটি বার অ্যাসোসিয়েশন মিলে একটা গ্রুপ করা হয়েছে। এবং পুরো বাংলাদেশকে টোটাল 7টি গ্রুপে ভাগ করা হয়েছে। তাহলে 7টি গ্রুপ থেকে 7 জন। সরকার সমগ্র দেশের বার অ্যাসোসিয়েশন সমূহকে 7টি গ্রুপে ভাগ করেছেন, তাহলে 7টি গ্রুপ থেকে 7 জন। যেমন আমাদের রাজশাহী থেকে 7টি গ্রুপে, যে রাজশাহী অঞ্চল থাকে, সেই রাজশাহী অঞ্চল থেকে রাজশাহী যে বার অ্যাসোসিয়েশন, বা আমাদের বার অ্যাসোসিয়েশনের নাম হচ্ছে রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন। তো এই রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন, বা সংক্ষেপে রাবা বলা হয়। তো রাবা থেকে প্রতি বছর একজন থাকেন, বর্তমানেও একজন আছেন। তো এখানে তাহলে আমরা যদি প্রশ্ন করি যে নির্বাচিত সদস্য কতজন, তাহলে দেখবেন 7 জন সাধারণ এবং 7 জন হচ্ছে গ্রুপ ভিত্তিক। তাহলে 7 7 14 জন হচ্ছে নির্বাচিত সদস্য, এবং অনির্বাচিত বা পদাধিকার বলে সদস্য হচ্ছে একজন, কে অ্যাটর্নি জেনারেল মহোদয়। তাহলে প্রশ্ন আসে যদি মোট সদস্য কতজন বা সদস্য কতজন? 15 জন। নির্বাচিত সদস্য কতজন? 14 জন। যদি বলা হয় গ্রুপ ভিত্তিক নির্বাচিত সদস্য কতজন? 7 জন। নির্বাচিত সাধারণ সদস্য কতজন? 7 জন। এভাবে নানানভাবে প্রশ্ন আসতে পারে। 5-এ, কোন অ্যাডভোকেট স্ব পদে পরপর 2 বারের অধিক থাকতে পারবে না, মানে 2 consecutive টার্মস। তার মানে এই যে একজন ব্যক্তি নির্বাচন করবেন, নির্বাচনের জন্য তিনি সর্বোচ্চ 2 বার নির্বাচন করতে পারবেন পরপর। তারপরে উনি যদি নির্বাচন করতে চায়, একবার গ্যাপ দিতে হবে, দিয়ে আবার নির্বাচন করতে পারবেন। অনুচ্ছেদ 6, সভাপতি কি হবেন? পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। তিনি অ্যাটর্নি জেনারেল বলে বাংলাদেশের সদস্য, প্লাস তিনি চেয়ারম্যানও বটে, মানে সভাপতি বটে। তার নির্বাচনও করা লাগে না, অটোমেটিক তিনি চেয়ারম্যান প্লাস সদস্য। সভাপতি হচ্ছে, এর ইংরেজি হচ্ছে ভাইস চেয়ারম্যান। সদস্যদের মধ্য থেকে নির্বাচিত একজন। এই যে বাকি যে 14 জন থাকলো, এই 14 জন থেকে একজনকে সহ সভাপতি বা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। অনুচ্ছেদ 6-এ, সচিব বা সেক্রেটারি সরকার কর্তৃক নিয়োগকৃত জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ এর মধ্য থেকে একজন সচিব হবেন। বর্তমানে যিনি সচিব আছেন তিনিও কিন্তু কোনো না কোনো জেলার জেলা জজ ছিলেন, এবং জেলা জজ থেকে তাকে
প্রমোশন দিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব তৈরি করা হয়েছে, এবং সেটা কে করেছে? সরকার, গভর্নমেন্ট করেছে। তার মানে সচিবকে নিয়োগ দেয় হচ্ছে গভর্নমেন্ট। অনুচ্ছেদ 8 নির্বাচন বা ইলেকশন সম্পর্কে বলা হয়েছে ইলেকশন হতে হবে 31শে মে অথবা এর পূর্বেই, অর্থাৎ মে মাসের আগেই। এপ্রিলেও হতে পারে, সাধারণত এপ্রিলে করে না, মে মাসের মাঝামাঝি করে ফেলে বা মে মাসের শেষ সপ্তাহে করে ফেলে। অ্যাডহক কমিটি, অ্যাডহক কমিটি 21 সালের আগে ছিল না। অ্যাডহক কমিটির সদস্য হবে 15 জন, মানে যারা এক্সিস্টিং কমিটিতে থাকেন তাদের যেহেতু 3 বছর পর ক্ষমতা শেষ হয়ে যায়, তাই তাদের যে জেনারেল কমিটি, সেই বা স্ট্যান্ডিং কমিটি, সেই কমিটিকে ভেঙে অ্যাডহক কমিটি ঘোষণা করে দেওয়া হয়। মানুষগুলো তারাই থাকেন সাধারণত, শুধু কমিটির নাম চেঞ্জ হয়ে অ্যাডহক হয়ে যায়, কারণ নির্বাচিত সদস্যরা বা মূল সদস্যরাই অ্যাডহক কমিটির সদস্য হয়ে যায়। তো অ্যাডহক কমিটি বলতে কি বা কেন হয়েছে? মহামারী বা প্রাকৃতিক বিপর্যয় সহ যে কোনো অনিবার্য পরিস্থিতির কারণে যত সময়ে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত না হলে চলমান সদস্যদের নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হবে, মানে যারা সদস্য আছেন তারাই সদস্য থাকবেন অ্যাডহকের। এটাই নিয়ম, যা সরকার অফিসিয়াল গেজেটের মাধ্যমে প্রকাশ করবে। কেন গেজেট লাগবে? কারণ 3 বছর পরে তাদের ক্ষমতা থাকে না, তাদের দায়িত্বও থাকে না। এখন 3 বছর পর যদি কোনো কিছু করা হয় তাহলে সেটা তো অবৈধ হয়ে যাবে। তাই সরকার তাদেরকে কি করে? অ্যাডহক কমিটির সদস্য করে এবং তাদেরকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়, তারা কন্টিনিউ করতে পারবেন। উক্ত কমিটির সভাপতি হবেন পদাধিকার বলে বাংলাদেশ অ্যাটর্নি। হ্যাঁ, আমরা আলোচনা করছিলাম অ্যাডহক কমিটি, অনুচ্ছেদ 8-এ। তো বলা হচ্ছে যে যে অ্যাডহক কমিটি গঠন করা হবে, তার যে সভাপতি তিনি অ্যাটর্নি জেনারেল স্যারই হবেন, এবং অ্যাডহক কমিটির যে ক্ষমতা ও কার্যাবলী সেটা বার কাউন্সিলের যে মূল কমিটি সেটারই অনুরূপ হবে। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021, এই যে 21 সালে যেটা হয়, যেটা আমরা বলেছি সর্বশেষ সংশোধন, এর 3 নং ধারা দ্বারা করোনা বা কোভিড-19 পরিস্থিতির সময় যথাসময়ে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় অ্যাডহক কমিটির বিধানটি সংযোজন করা হয়। তার মানে অ্যাডহক কমিটি কেন গঠন করা হয়? যদি রিটেন প্রশ্ন আসে বা ভাই ভাই প্রশ্ন আসে, এভাবে উত্তর দিতে হবে। অনুচ্ছেদ 9 নির্বাচনের যে তারিখ সেটা কমপক্ষে 30 দিন পূর্বে অফিসিয়াল গেজেটের মাধ্যমে নির্বাচনের তারিখ প্রকাশ করতে হবে। নির্বাচনের তারিখ প্রকাশ করতে হবে হচ্ছে অনুচ্ছেদ 9 অনুসারে 30 দিনের মধ্যে। আর নির্বাচনের যে তফসিল সেইটা 45 দিন আগে প্রকাশ করতে হয়। তো তফসিল 45 দিন আগে এবং তারিখটা 30 দিন আগে। এটা তফসিল আমরা দেখব বিধি 3-এর মধ্যে, তখন আমরা তফসিল সম্পর্কে জানতে পারবো। এটা আজকে না, নেক্সট ক্লাসে জানতে পারবো আমরা। মানে তারিখ হচ্ছে 30 দিন পূর্বে সরকার গেজেটের মাধ্যমে করবে, এবং তফসিল 45 দিন পূর্বে, সেইটা আমরা দেখব পরবর্তী ক্লাসে। অনুচ্ছেদ 10 আমি তখনই বলছিলাম যে বাংলাদেশ বার কাউন্সিলের যে কাজ বা ফাংশন, কার্যাবলী, সেটা আইনগত সহায়তা প্রদান করা নয়। অ্যাডভোকেটদের তালিকাভুক্তির জন্য পরীক্ষা গ্রহণ, যেমন আপনাদের পরীক্ষা নিবে, যে পরীক্ষার জন্য আপনারা আমার কাছে অনলাইন যে কোচিং সেটা গ্রহণ করছেন প্রস্তুতির জন্য, এবং উক্ত তালিকা হতে অ্যাডভোকেটদের অপসারণ। কিছুদিন আগে একজন পিপি মহোদয়কে অপসারণ করে দিয়েছেন অ্যাডভোকেট থেকে। তো এই কাজগুলো বার কাউন্সিল করে, বা এগুলো খুবই বেসিক কাজ বার কাউন্সিলের। অ্যাডভোকেটদের তালিকা প্রস্তুত ও সংরক্ষণ করা, যেমন আমি যখন অ্যাডভোকেট হলাম তখন আমার একটা তালিকা তৈরি করলো, আমার নাম থাকলো, আমার রোল থাকলো, আমার ডিটেলস থাকলো বার কাউন্সিলে, এবং সেটা সংরক্ষণও করে রাখছে। কেউ যদি যাচাই করতে চায় যে আমি অ্যাডভোকেট কিনা, তাহলে সে সংশ্লিষ্ট বার কাউন্সিলে গেলেই সেই সংরক্ষিত যে রেজিস্টার সেখানে আমার নাম পাবে। সকল অ্যাডভোকেটদের যাদের তালিকাভুক্ত হয়েছেন সবারই নাম পাওয়া যাবে। অ্যাডভোকেটদের জন্য পেশাগত আচরণবিধি ও নৈতিকতা সংক্রান্ত যে বিধি সেটা প্রণয়ন করে বাংলাদেশ বার কাউন্সিল। তাহলে বিধি প্রণয়ন করে বাংলাদেশ বার কাউন্সিল সরকারের পূর্বের অনুমতি নিয়ে। কিন্তু অনুচ্ছেদগুলো সরকার করতে পারে, বা যে পার্লামেন্ট সেটা করে। অ্যাডভোকেটদের অসদাচরণের জন্য শাস্তি প্রদান কিন্তু বার কাউন্সিল করে। যেমন কিছুদিন আগে অসদাচরণ করেছিলেন পিপি মহোদয়, তাকে শাস্তি দিল, মানে তার লাইসেন্স নিয়ে নেওয়া হলো। তালিকাভুক্ত অ্যাডভোকেটদের অধিকার, সুযোগ সুবিধা ও স্বার্থ রক্ষা করা। বার কাউন্সিলের তহবিলের ব্যবস্থাপনা ও বিনিয়োগ, স্বপ্না খাতুন
লাইনে আসতে চাচ্ছেন বলেন। সদস্যদের জন্য নির্বাচনের ব্যবস্থাকরণ, কমিটি সমূহের জন্য বিধি প্রণয়ন। হ্যাঁ আপু কথা বলেন, লাইন অন হয়েছে। বলছি কি যে বার কাউন্সিল সদস্য থেকে যদি অন্যায় করে কোনো অ্যাডভোকেট, তাদেরকে হুম। বাদ দেওয়া হয়, পরবর্তীতে কি সে আসতে পারে আবার কোনো? যদি সাময়িক বরখাস্ত করে তাহলে সময় শেষে, যদি 2 মাসের জন্য বা 2 বছরের জন্য করা হয় তারপরে আসতে পারে, কিন্তু যদি পার্মানেন্ট রিমুভ করা হয়, মানে বাতিল করা হয়, তিনি আর সারা জীবন বাংলাদেশের আর অ্যাডভোকেট হতে পারবেন না, আর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আলোচনাপূর্বক আইন শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা, যেহেতু আইন শিক্ষার পরে অ্যাডভোকেট হওয়া হয়, তাই বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলে, যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, তো বিশ্ববিদ্যালয় বলতে এখানে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি, এবং এখানে ল কলেজকেও বোঝাবে। তো কিভাবে আইন শিক্ষার মান বাংলাদেশে উন্নত করা যায়, এই ধরনের মানে আইন শিক্ষা কমিটিও আছে বাংলাদেশ বার কাউন্সিলে। তো আইন শিক্ষা কমিটি আহ এখানে সিদ্ধান্ত নেয় যে কিভাবে বাংলাদেশের যে আইন শিক্ষা সেটা আরো ভালো করা যায়। বাংলাদেশ বার কাউন্সিল যে আদেশ দ্বারা অর্পিত অন্যান্য কার্যাবলী সেগুলো সম্পাদন করে, আদেশে যা কিছু বলা থাকে সেগুলো করে, এবং উপরে উল্লেখিত কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা সেগুলো গ্রহণ করতে পারে। তো এই হলো, এখানে যতটুকু আছে সেটা রিটেনের জন্য হুবহু আপনাদের মুখস্থ করতে হবে। আমার রিটেন নোটেও কিন্তু এটাই হুবহু এইভাবেই লেখা আছে। তার মানে এমসিকিউ যদি আপনি মুখস্থ করে ফেলেন, রিটেনও আপনার কাজে লাগবে। রিটেনে যদি আসে বাংলাদেশের বার কাউন্সিলের কার্যাবলী কি, এগুলোই লিখতে হবে। অনুচ্ছেদ 11, স্থায়ী কমিটি বা স্ট্যান্ডিং কমিটি। 3টি স্থায়ী কমিটি আছে। যদি বলা হয় বাংলাদেশ বার কাউন্সিলের কয়টি স্থায়ী কমিটি আছে বা স্ট্যান্ডিং কমিটি কয়টি আছে, তাহলে উত্তর হবে 3টি। কি কি? এক্সিকিউটিভ কমিটি বা নির্বাহী কমিটি, 5 জন সদস্য, এর সদস্যদের মধ্য থেকে বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত হন। আর্থিক কমিটি থাকে বা ফাইন্যান্সিয়াল কমিটি, যেটা 5 জন সদস্য এখানেরও, যারা সদস্যদের মধ্য থেকে বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত, মানে 15 জন যে সদস্য আছে এই 15 জন সদস্যদের থেকে কিন্তু নির্বাচিত হয়। এবং আরেকটি আছে আইন শিক্ষা কমিটি, এখানে সদস্য মোট 9 জন। দেখেন এখানে আইন শিক্ষা কমিটির সদস্যের একটু পার্থক্য আছে। আইন শিক্ষা কমিটিতে আছে 9 জন, আর নির্বাহী এবং আর্থিক কমিটিতে আছে 5 জন করে। তাহলে এই 5 জন সদস্য আবার সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত বার কাউন্সিলের, এবং বাকি যে 4 জন, এই 4 জন সদস্যদের মধ্যে এরা অনির্বাচিত হন বার কাউন্সিল সদস্যদের মধ্য থেকে। এরা মানে বার কাউন্সিল সদস্যদের বাইরে থেকে নেওয়া হয়, এবং ইনারা অনির্বাচিত, এনাদেরকে সিলেকশন দেওয়া হয়। ইলেকশন মানে নির্বাচন, মানে ভোটিং এর মাধ্যমে হয়। সিলেকশন মানে পছন্দ করে নেওয়া। কোন একজন ব্যক্তিকে বলা হলো ঠিক আছে আপনি আইন শিক্ষা কমিটির সদস্য হবেন, তিনি যদি বলেন যে হ্যাঁ আমি রাজি আছি, তাহলে তিনি সদস্য হবেন, এটাই। এই 4 জনের মধ্যে ন্যূনতম আবার 2 জন হবেন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক। যেমন বাংলাদেশের যে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেখানে ল ডিপার্টমেন্টের শিক্ষক আছেন, তাদের থেকে নিয়ে নেওয়া হলো। মিনিমাম 2 জন নিতে হবে, 4 জনও নেওয়া যেতে পারে। এবং যে ল কলেজগুলো আছে, যেখানে 2 বছরের এলএলবি কোর্স করানো হয়, সে ল কলেজের শিক্ষককেও নেওয়া যেতে পারে এই কমিটিতে। তাহলে 9 জনের মধ্যে 5 জন ভেতরের মানে বার কাউন্সিলেরই, এবং 4 জন হচ্ছে বাইরের। তার মধ্যে 2 জন হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটির ল টিচার হবেন। তাহলে 2 জন যদি ল টিচার হয়, আর বাকি 2 জন কোথা থেকে নেবেন? ওই বাকি 2 জনও ল টিচার থেকে নিতে পারেন। যদি না নেয়, তাহলে ন্যূনতম 2 জন যদি ল টিচার হন, বাকি 4 জন সুশীল সমাজের যে কোনো ব্যক্তি, যিনি সচেতন ব্যক্তি, তাকে নিতে পারেন। সুশীল সমাজ বলতে সম্মানিত কোনো ব্যক্তি, যার আইন বিভাগের তিনি শিক্ষক না, কিন্তু তিনি রিটায়ার্ড নিয়েছেন, বা অন্য হয়তো বা তার জ্ঞান আছে, যে একজন কোনো শিক্ষা অনুরাগী, অর্থাৎ শিক্ষা বিষয়ে যার পারদর্শিতা আছে, যাকে নিলে কমিটির উপকার হবে, এই ধরনের ব্যক্তি নিতে পারেন। অথবা 4 জনই ল শিক্ষক নিতে পারেন। 11B, নিবন্ধন কমিটি, এনরোলমেন্ট কমিটি বলা হয়। এই যে নিবন্ধন কমিটি আপনাদের এত কষ্ট দিচ্ছে, 5 জন সদস্য হবেন, এই 5 জন সদস্যই আপনাদের কি এই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন। তার মানে আপনারা যে পরীক্ষা দেন, এই পরীক্ষার প্রশ্ন তৈরি করছে কারা? জুডিশিয়ারি। আগে করতো কারা? নিবন্ধন কমিটি তৈরি করতো। তো এখানে নিবন্ধন কমিটি এখন প্রশ্ন তৈরির দায়িত্ব দিয়ে দেয় হচ্ছে, পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিয়ে দেয় জুডিশিয়ারিকে। জুডিশিয়ারি আবার সেটা প্রশ্ন তৈরি করে, কিন্তু ম্যানেজমেন্টের দায়িত্ব দেয় দেয় বাংলাদেশ যে
ঢাকা ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটির পুরো একটা ডিপার্টমেন্টকে পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিয়ে দেয়, কিন্তু প্রশ্ন তৈরি করে বা সবকিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে জুডিশিয়ারি। এবং পরীক্ষা নেওয়ার পরে পরীক্ষার খাতাপত্র আবার কাকে দিয়ে দেয়? বাংলাদেশ বার কাউন্সিলের কাছে জমা দিয়ে দেয়, এবং বাংলাদেশ বার কাউন্সিলই কিন্তু এমসিকিউ, রিটেন এবং ভাইবার রেজাল্ট তৈরি করে। জাস্ট প্রশ্ন তৈরি করার দায়িত্ব এবং নিয়ন্ত্রণ করার দায়িত্ব এক্সাম হচ্ছে জুডিশিয়ারির। এবং প্রশ্ন মানে পরীক্ষা কোথায় হবে, কিভাবে হবে, এগুলো আবার কন্ডাক্ট করে কারা? ঢাকা ইউনিভার্সিটি। এটাই হয় সাধারণত। তো নিবন্ধন কমিটি হচ্ছে আপনাদের অভিভাবক, যারা আপনাদের লাইসেন্স দিবে কি দিবে না সেটা সিদ্ধান্ত নেবে, মানে তাদের আন্ডারেই কি হয়, এক্সাম হয়। এখানে একজন সভাপতি থাকবেন, একজন সভাপতি, তিনি আবার বাংলাদেশ যে সুপ্রিম কোর্ট আছে, সে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন বা আপিল বিভাগের বিচারপতি গণের মধ্যে থেকে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত। তাহলে নিবন্ধন কমিটির সদস্য সভাপতি কে হবেন, চেয়ারম্যান কে হবেন? তিনি আপিল বিভাগের একজন জাস্টিস হবেন, বিচারপতি। তাকে কে মনোনয়ন দিবেন? প্রধান বিচারপতি দিবেন, সরকার না, প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস। চিফ জাস্টিস যে অ্যাপিলেট ডিভিশনের যে জাস্টিসটা আছেন তার থেকে একজনকে বলবেন আপনি হচ্ছেন সভাপতি নিবন্ধন কমিটির। দুইজন সদস্য হবেন হাইকোর্ট বিভাগের বিচারপতিগণের মধ্য থেকে। মানে এই দুইজনকে আবার চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি মনোনয়ন মনোনয়ন দিবেন। তো এখানে হাইকোর্ট ডিভিশনের দুইজন, অ্যাপিলেট ডিভিশনের একজন, তিনজন হলো। একজন সদস্য অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে, তো পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের সদস্য, আবার বার কাউন্সিলের সভাপতি, কিন্তু তিনি নিবন্ধন কমিটির কিন্তু সভাপতি নন। অ্যাটর্নি জেনারেল নিবন্ধন কমিটির একজন সাধারণ সদস্য, এবং একজন সদস্য সদস্যদের মধ্যে থেকে বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত। যেমন আমরা যার কল্যাণে ফেসবুকে যার কথা বারবার আমরা দেখছি, যার ভিডিও, যার পোস্ট ভাইরাল হচ্ছে, যিনি আগে আগে আমাদেরকে পরীক্ষার খবর দিয়ে দিচ্ছেন, ব্যারিস্টার কাজল স্যার। হ্যাঁ, রুহুল কুদ্দুস কাজল স্যার। তো রুহুল কুদ্দুস কাজল স্যার হচ্ছে যে একজন সদস্য, যিনি সদস্যদের মধ্যে থেকে বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত। তার মানে উনি একজন কি, অ্যাডভোকেট। তাহলে এখানে অ্যাডভোকেট আছেন দুইজন, অ্যাটর্নি জেনারেল ও অ্যাডভোকেট। এবং কাজল স্যার আছেন হচ্ছেন এই যে একজন সদস্য, উনি নিবন্ধন কমিটির একজন সদস্য। তাহলে দুইজন হলেন অ্যাডভোকেট, অ্যাটর্নি জেনারেল এবং কাজল স্যার। আর বাকি তিনজন হচ্ছে জাস্টিস বা বিচারপতি। তার মানে এখানে খুবই কড়া নিয়ন্ত্রণের মাধ্যমে আপনাদের অ্যাডভোকেট লাইসেন্স দেওয়া হয়, মানে এনরোল করা হয়। এই জায়গায় বুঝতে পারেননি কে বলেন? নিবন্ধন কমিটির 5 জন সদস্য কিভাবে আসে বুঝতে পারেননি কে? আপনারা এখানে যে একজনের আগে, এই যে 11 নিচে এই জায়গায় একজনের আগে এখানে লিখে রাখতে পারেন এডি। এডি মানে অ্যাপিলেট ডিভিশন। তার দুইজন এর বাম পাশে লিখে রাখতে পারেন এইচসিডি মানে হাইকোর্ট ডিভিশন। আর এখানে একজনের আগে লিখতে পারেন এজি মানে অ্যাটর্নি জেনারেল। আর এখানে লিখতে পারেন এডি মানে মানে অ্যাডভোকেট, এডিভি লিখতে পারেন, অ্যাডভোকেট। এভাবে সংক্ষিপ্ত ভাবে মনে রাখতে পারবেন, এখান থেকে বারবার প্রশ্ন আসে কিন্তু। আরেকবার বলেন একটু। আমি বলছি কি বলবো? একজনের রেডি। আচ্ছা, এই যে সভাপতির আগে লিখবেন এডি, এডি মানে অ্যাপিলেট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন থেকে একজন, তাই। আর দুইজনের আগে লিখবেন এইচ সিডি মানে হাইকোর্ট ডিভিশন। আর এই যে এই একজন অ্যাটর্নি জেনারেলের আগে এই একজন, এই জায়গায় এই ফাঁকা জায়গায় লিখেন হচ্ছে এজি মানে অ্যাটর্নি জেনারেল। আর সর্বশেষ নিচে লিখেন হচ্ছে এডিভি মানে অ্যাডভোকেট। আচ্ছা, অনুচ্ছেদ 14, অ্যাডভোকেট বা তাদের পরিবার ও নির্ভরশীলদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে, এবং বেনোভেলেন্ট যে ফান্ড সেটার ব্যবস্থা আছে। তো এগুলো প্রশ্ন এই অনুচ্ছেদ 14 থেকে বিগত সালে কখনো প্রশ্ন আসেনি, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ একটা, যে বেনোভেলেন্ট ফান্ড একটা বড় বিষয়। কোন অ্যাডভোকেট যখন মারা যায় তার পরিবার একটা বড় অঙ্কের অর্থ সুবিধা পান, এবং গ্রুপ ইন্স্যুরেন্স থাকে এর কোনো অ্যাডভোকেটদের বয়স পরিবারে। সীমা আছে? বয়স সীমা অনুসারে কি থাকে, স্ল্যাব করা থাকে, যে 5 বছর প্র্যাকটিস করলে কত পাবে, 10 বছর প্র্যাকটিস করলে কত পাবে, 20 বছর, 15 বছর, আমি 30 বছর শুনেছিলাম যে প্র্যাকটিস করলে কত পাবে। 40 বছরের পর অ্যাডভোকেট নিলে আর কি বার কাউন্সিলের সদস্য হলে মানে পাবে না টাকা, এরকম সেটা ভিন্ন শুনছিলাম। জিনিস, সেটা লোকাল বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয়। না, এখানে যে বেনোভলেন্ট ফান্ড যেটা বার কাউন্সিলের, সেটা সবাই পাবে।
কিন্তু 40 বছর যদি পার হয়ে যায় কারো, 40 বছর পর যদি কোনো বারে, যেমন আমাদের রাজশাহী বারের 40 বছর, আমি 40 বছর আগে প্রবেশ করেছি বার কাউন্সিল, মানে লাইসেন্স হয়েছে আমার, এবং আমার বেশ 40 বছরের আগে আমি প্রবেশ করার কারণে আমি রাজশাহী যে বার অ্যাসোসিয়েশন সেটার ফুল একজন সদস্য। এবং যারা 40 বছর হয়ে যাওয়ার পরে প্রবেশ করেন তারা ফুল সদস্য না। ফুল সদস্য কি এবং হাফ সদস্য কি বা অ্যাসোসিয়েট সদস্য কি? 40 বছর পর অ্যাসোসিয়েট সদস্য হয়। অ্যাসোসিয়েট সদস্য হলে অনেক সুযোগ সুবিধা বঞ্চিত হয়, যেমন ভোট দিতে, তিনি ভোট দিতে পারবেন কিন্তু ভোটে দাঁড়াতে পারবেন না। হ্যাঁ। তারপরে এই যে লোকাল অ্যাসোসিয়েশন থেকে যে ফান্ড আছে, সেই ফান্ডে টাকা পাবেন না, কারণ বয়স বেশি হয়ে গেছে, তিনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না, এটা ধরে নেওয়া হয়, বা তার কন্ট্রিবিউশন কম হবে। তাই এই ধরনের নিয়ম করা হয়েছে। এটা বার কাউন্সিলের নিয়ম না, এটা লোকাল বার অ্যাসোসিয়েশনের যে সংবিধান সেটার নিয়ম, সেটা ভিন্ন জিনিস। তো গ্রুপ ইন্স্যুরেন্স এবং বেনোভেলেন্ট ফান্ড সেটা বার কাউন্সিল দেয়, এটা অ্যাডভোকেট এবং তার পরিবারকে। এটা সবার জন্য প্রযোজ্য, 40 হোক আর 40 না হোক। অনুচ্ছেদ 15। এটা প্রকাশ করা অসু উচিত ছিল আর কি। আচ্ছা, কারণ অসুস্থ, 40 বৃদ্ধ বছর তো প্রায় মরে বা গেছে। প্রাকৃতিক দুর্যোগ বা ইত্যাদিতে ক্ষতিগ্রস্ত অ্যাডভোকেট বা তাদের পরিবার বা নির্ভরশীলদের জন্য একটি রিলিফ ফান্ড। রিলিফ ফান্ড, রিলিফ শব্দের সাথে আপনারা পরিচিত হয়েছেন হাই স্কুল লাইফে, যে অনেকের কি বেতন বেতন দিতে পারছে না, তারপরে বইপত্র কিনতে পারছে না, পোশাক কিনতে পারছে না, গরিব ব্যক্তি। তো এরকম আমাদের কি লিখতে আসতো, দরখাস্ত লিখতে আসতো যে স্কুলের যে রিলিফ ফান্ড সেখান থেকে কি সাহায্যের আবেদন। এই ধরনের অ্যাপ্লিকেশন ইংলিশে এবং বাংলায় আমরা পড়েছি। তো হচ্ছে রিলিফ ফান্ড। রিলিফ হচ্ছে অল্প কিছু টাকা কি দেওয়া হয়, অনুদান দেওয়া হয়। সেটা 15তে বলা আছে। 17তে এখন মনে করেন যে কোনো নতুন অ্যাডভোকেট বা একজন অ্যাডভোকেট তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কোনো অসুখে, চিকিৎসা করতে করতে নিঃস্ব হয়ে গেছেন, চিকিৎসা করার জন্য তার কাছে টাকা নেই, তিনি যদি আবেদন করেন তাকে হয়তোবা কয়েক লক্ষ টাকা কি করতে পারেন, অনুদান দিতে পারেন রিলিফ ফান্ড থেকে। বার কাউন্সিল বা ভালো। ট্রাইব্যুনাল বা কমিটির কোনো কাজকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। বার কাউন্সিল যদি কোনো কাজ করে, বা ট্রাইব্যুনালে যদি কোনো কাজ করে, বা কমিটি কোনো যদি কাজ করে, সেটা প্রশ্নবিদ্ধ করা যাবে না। ইংলিশটাও আপনারা জেনে রাখেন, নো অ্যাক্ট ডান বাই দ্য বার কাউন্সিল অর এনি ট্রাইব্যুনাল অর কমিটি দেয়ারঅফ শ্যাল বি কল্ড ইন কোশ্চেন। তাহলে এটা কোশ্চেন করা যাবে না যদি সেইটা সরল বিশ্বাসে করা হয়। কিন্তু সরল বিশ্বাসে যদি না করে, কোনো অন্যায় করে বার কাউন্সিল বা বার কাউন্সিলের কোনো সদস্য, তাহলে তার বিরুদ্ধে মামলা করা যাবে। আমরা কোথায় দেখলাম? অনুচ্ছেদ 3-এ। কিন্তু সরল বিশ্বাসে যদি কোনো কাজ করে, যেমন আপনার পরীক্ষা দিলেন, আপনি বললেন আমি তো অনেক ভালো পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, অনেকে এরকম করে যে আমি রিভিশন করব, আমি রিড করব, আমি রিটেন ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু আমার পাস হয়নি, আমাকে খাতা দেখানো হোক। তো খাতা দেখাবেন আবার কাউন্সিল লিখিতর। এবং আপনি আবার, কেউ যদি বলে যে আমি অনেক পরীক্ষা ভালো দিয়েছি, আমাকে পাশ করানো হয়নি কেন, আমার খাতা চুরি হয়েছে বা নানান কথাবার্তা নিয়ে এসে আমি বার কাউন্সিলের নামে মামলা করব, এই মামলা চলবে না। 17 ধারাতে সেটা বাতিল করে দেওয়া হয়েছে। 18 ধারাতেও এরকমই কিছু। বার কাউন্সিল বা, এখানে 17 ধারায় শোকজ বা প্রশ্নবিদ্ধ করা যাবে না, মানে শোকজ করা যাবে না। বার কাউন্সিল বা ট্রাইব্যুনাল বা কমিটি বা কর্মকর্তা কর্মচারীদের সরল বিশ্বাসে কৃত কোনো কাজের জন্য তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। মানে নো শুট, শুট মানে কি? সিভিল মামলা বা মোকদ্দমা অর আদার লিগাল প্রসিডিং শ্যাল লাই, মানে করা যাবে না। তাহলে 17-18 বাংলাদেশ বার কাউন্সিলকে ইমিউনিটি দেওয়া হয়েছে। ইমিউনিটি মানে কি? ইমিউনিটি মানে এখানে তাদেরকে কিছু তাদের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। বিষয় থেকে দায় মুক্তি দেওয়া হয়েছে। ইমিউনিটি মানে দায় মুক্তি। হুম। 17-18 ধারা এই ধরনের যদি প্রশ্ন আসে যে কত অনুচ্ছেদে বাংলাদেশ বার কাউন্সিলকে দায় মুক্তি দেওয়া হয়েছে, তাহলে বা ইমিউনিটি দেওয়া হয়েছে, তাহলে উত্তর হবে 17 এবং 18। আপনারা লিখে রাখতে পারেন ইমিউনিটি বা দায় মুক্তি। এটা হবে 17 এবং 18 অনুচ্ছেদে ইমিউনিটি বা দায় কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। ইউনিটি কই দেখি। অনুচ্ছেদ 19, বাংলাদেশ অ্যাডভোকেট ব্যতীত কেউ আইন পেশা প্র্যাকটিস করবে না। মানে অ্যাডভোকেট না কিন্তু আদালতে দাঁড়িয়ে যদি শুনানি করে বা মক্কেলের সাথে কথা বলে মামলা রিসিভ করে, তাহলে সেটা একটা অপরাধ হবে। একজন অ্যাডভোকেট সারা বাংলাদেশে আইন পেশা প্র্যাকটিস করার অধিকার থাকবে। আমি অ্যাডভোকেট হয়েছি, আমি যে কোনো জেলায় যে প্র্যাকটিস করতে পারবো। আমি রাজশাহীতে সদস্য নিয়েছি, আমি নওগাঁতে নিতে পারবো, চাপাই নিতে পারবো, বাংলাদেশের যে কোনো জায়গায় প্র্যাকটিস করতে পারবো। কারণ বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশের সকল আহ সমিতিতে সদস্যপদ দিতে
অনুমোদন দিচ্ছে। লাইসেন্স দেওয়া মানে ওভারঅল বাংলাদেশের জন্যই দেওয়া। এখন আমি যে এখানে প্র্যাকটিস করবো, আবার কেউ যদি মনে করে আমি একাধিক বার অ্যাসোসিয়েশনের সদস্য হব, তাহলে একাধিক বার অ্যাসোসিয়েশনেরই তিনি সুযোগ সুবিধা পাবেন। মানে একসাথে একাধিক করা যায়। তিনি আচ্ছা, এই সকল ক্ষেত্রে আদালত। একটু বলেন। প্রশ্ন আছে। আচ্ছা, এই ক্ষেত্রে একাধিক বার কাউন্সিলের সদস্য হলে বিভিন্ন জায়গায় যে সমিতির মাধ্যমে মতামত টাকা দিতে হয়, বিভিন্ন হ্যাঁ, জায়গায় এরকম দিতে হবে। হ্যাঁ, সদস্য আমাদের 37,000 টাকা লেগেছিল সদস্য হতে। আমাদের রাজশাহীতে টাকা বেশি, ঢাকাতে 10,000 টাকা করে লাগে। তো আমি যদি ঢাকাতে হতে চাই, ঢাকাতে 10,000 টাকা জমা দিলেই ঢাকারও সদস্য হয়ে যাব। মাসে মাসে দিতে হয় না? না, বাৎসরিক একটা ফি আছে। বাৎসরিক প্রায় 7,000-এর মতো আমাদের দিতে হয়, পার কাউন্সিল ফি। সেটাও আছে, 22-এ আমরা দেখবো সেটা। ও রাজস্ব কর্তৃপক্ষের সামনে উপস্থিত হতে এবং শুনানি করতে পারবে। তার মানে আমরা অ্যাডভোকেট হিসেবে আদালতে যেতে পারবো, সকল কোর্টস, সকল ট্রাইব্যুনাল, যেমন সাইবার ট্রাইব্যুনাল, তারপর নারী শিশু ট্রাইব্যুনাল, মানব পাচার ট্রাইব্যুনাল। তার মানে আদালতেও যেতে পারবো, ট্রাইব্যুনালেও যেতে পারবো। তারপরে রাজস্ব কর্তৃপক্ষ মানে ইনকাম ট্যাক্স যে আছে, ইনকাম ট্যাক্স বার অফিস আছে না, মানে কিছুদিন আগে ইনকাম ট্যাক্সের যে কর্তৃপক্ষ হলো, এখানেও আমি শুনানি করতে পারবো। অথবা আরো যে শুনানি করা যায় আদালতের মতন, সেখানে আমি অ্যাডভোকেট হিসেবে শুনানি করতে পারবো। 21-এ বলা হচ্ছে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার অনুমতির জন্য একজন অ্যাডভোকেটকে, তার মানে হাইকোর্ট পারমিশন নিতে হবে। একজন অ্যাডভোকেট হওয়ার পরে তিনি হাইকোর্টে সরাসরি প্র্যাকটিস করতে পারেন না। তিনি আগে অ্যাডভোকেট হিসাবে বাংলাদেশের নিম্ন আদালতে 2 বছরের জন্য প্র্যাকটিস করতে হবে। 2 বছর প্র্যাকটিস করার পরে তিনি হাইকোর্টের পারমিশনের পরীক্ষা দিতে পারবেন। যেমন নেক্সট 25 অক্টোবর হাইকোর্ট পারমিশনের পরীক্ষা আছে। যারা লোয়ার কোর্টে প্র্যাকটিস করে 2 বছর হয়ে গেছে, তারা পরীক্ষা দিতে পারবে। আবার আমরা আরেকটা জায়গা দেখব, বিধি। তো সেখানে বলা আছে যাদের এলএলএম মানে মাস্টার্স করা আছে আইনের ওপরে, তারা 1 বছর প্র্যাকটিস করলেও হবে। এখানে কয়েকটা আবার অতিরিক্ত কি আছে, যোগ্যতা আছে। অতিরিক্ত যোগ্যতা থাকলে তারা এই 2 বছরের পরিবর্তে 1 বছর নিম্ন আদালতে প্র্যাকটিস করলেই হবে। তো সাধারণত 2 বছর 21 অনুসারে। এবার কিন্তু 22। পরীক্ষা তো দিতে হবে। পরীক্ষা তো দিতেই হবে পারমিশন দেওয়ার জন্য। পরীক্ষাটা আপনার লিখিত। কঠিন, মানে ইংলিশের উপরে হয়। হ্যাঁ, হাইকোর্ট পারমিশনের পরীক্ষার জন্য আপনাকে শুধু রিটেন দিতে হয়, এমসিকিউ দেওয়ার দরকার নেই। এমসিকিউ চালু করেছিল আন্দোলন করার কারণে, এমসিকিউ বাতিল হয়ে গেছে। শুধু লিখিত আমাদেরও করা দিতে হয় উচিত এবং এরকম। ভাইবা দিতে হয়। আচ্ছা, অ্যাডভোকেটদের নির্ধারিত বাৎসরিক ফি প্রদান করতে হবে। এই যে আপনি বললেন মাসিক দিতে হয় স্যার, বললেন না, তো মাসিক না, আমাদের বাৎসরিক দিতে হয়। কেউ যদি ফি দিতে 6 মাস বিলম্ব করে, তাহলে জরিমানা দিতে হবে। মনে করেন ফি দিতে দেরি করেছে, সাধারণত ডিসেম্বর মাসে হ্যাঁ। আমাদের ফি দিতে হয়। তো ডিসেম্বর মাস যদি পার হয়ে যায়, তাহলে সাধারণত এটা বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই দিতে হয় ফি। এখন জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে কেউ যদি না দেয়, ডিসেম্বর পার হয়ে গেলেই মানে 6 মাস বিলম্ব হয়ে গেল, তাহলে জরিমানা সহ ফি দিতে হবে। অনুচ্ছেদ 23, জ্যেষ্ঠতার ক্রম মানে অর্ডার অফ সিনিয়রিটি, মানে কে সিনিয়র হবে কে জুনিয়র হবে, এটা কিভাবে নির্ধারণ করা হবে। মনে করেন যে আমি আর আমার এক বন্ধু একসাথে আমরা অ্যাডভোকেট হয়েছি, কিন্তু তার থেকে আমার 2 মাস বয়স বেশি, কিন্তু আমরা একই তারিখে অ্যাডভোকেট হয়েছি। সেক্ষেত্রে আমি হব সিনিয়র, সে হবে জুনিয়র। কিন্তু মনে করেন যে আমার থেকে বয়সে 5 বছরের বড়, কিন্তু আমার 1 বছর পরে সে অ্যাডভোকেট হয়েছে, তাহলে আমি তার হব সিনিয়র। তার মানে সিনিয়র হিসাবে ট্রিট করার জন্য অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির তারিখের ভিত্তিতে নির্ধারিত হবে। মানে কে আগে অ্যাডভোকেট হলো, কে কত সালে অ্যাডভোকেট হলো, সে আগে হবে অ্যাডভোকেট। যেমন যারা 20 সালে পরীক্ষা দিয়েছে এমসিকিউ, তারা 21 সালে অ্যাডভোকেট হয়েছে। 21 সালে পরে 23 সালে অ্যাডভোকেট হয়েছে, 24 সালে অ্যাডভোকেট হয়েছে, 25 সালে এবার হবে। এখনো রিটেন রেজাল্ট হয়নি। তো যে আগে অ্যাডভোকেট হয়েছে তার বয়সটা দেখা হবে না। আগে অ্যাডভোকেট হয়েছে মানে তার বয়স দেখা হবে না। আগে অ্যাডভোকেট হলে তার আগে সিনিয়র, কিন্তু একই তারিখে অ্যাডভোকেট হলে বয়স তখন দেখা হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? যদি 2 বা ততোধিক ব্যক্তির তালিকাভুক্তির তারিখ একই হয়, মানে আমি আর আমার বন্ধু একই তারিখে অ্যাডভোকেট হয়েছি, সেক্ষেত্রে তাদের বয়সের ভিত্তিতে সিনিয়র বা জুনিয়র হবে। আমি যদি 2 মাস বড় হয়, আমি সিনিয়র হব আমার বন্ধুর থেকে। কিন্তু আমার থেকে বড়, আমার যদি মনে করেন যে আমার বড় ভাই আছে একজন, সে যদি অ্যাডভোকেট হতে চায়, সে যদি মনে করেন যে আমার পরে যদি পরীক্ষা দেয় 1 বছর 2 বছর পরে, তাহলে যদিও সে আমার বড় ভাই, কিন্তু আমার সে জুনিয়র হবে। মনে করেন আমার কোনো আঙ্কেল যদি পরীক্ষা দিতে চায়, তো মনে করেন আমার থেকে 10 বছর পরে সে পরীক্ষা দিচ্ছে,
তা আমার আঙ্কেল আমার 10 বছর পরে পরীক্ষা দিচ্ছে, সেক্ষেত্রে আমি যদি আগে অ্যাডভোকেট হয়ে যাই, আমার বয়স যদিও কম, আমি সিনিয়র হব আমার আঙ্কেলের থেকে। তার মানে আগে কত তারিখে অ্যাডভোকেট হয়েছে সেটা দেখতে হবে, পরে দেখতে হবে বয়স। আর একই তারিখে অ্যাডভোকেট হলে বয়স যে বেশি সে হবে সিনিয়র, এটা হচ্ছে মূল বক্তব্য। তার মানে অ্যাডভোকেট সিনিয়রিটি নির্ধারণ করার জন্য দুইটা হচ্ছে প্যারামিটার, এক হচ্ছে তাহলে এনরোলমেন্ট ডেট এবং এজ। এনরোলমেন্ট ডেটটা আগে দেখতে হবে এবং এজ দেখতে হবে পরে। এটা নিয়ে কিন্তু আমার একটা সুন্দর প্রশ্ন আসে এবং পরীক্ষায় আমি দিব। 3জন বন্ধুর নাম দিব, নাম দিয়ে বলবো সিনিয়র কে, কে জুনিয়র, এরকম একটা ক্রম তৈরি করতে। আমি আচ্ছা, ভেরি ভেরি অনুচ্ছেদ, ইম্পর্টেন্ট রাখলাম। আচ্ছা, অনুচ্ছেদ 26, আজকের সর্বশেষ অনুচ্ছেদ। বাংলাদেশের যে অ্যাটর্নি জেনারেল আছেন, বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল এর প্রাক-শ্রোতা অধিকার, রাইট অফ প্রি অডিয়েন্স। রাইট অফ প্রি অডিয়েন্স মানে আমরা কোর্টে দাঁড়িয়ে যে কথা বলি এটাকে বলে হিয়ারিং। এটাকে বলে হিয়ারিং বা মুভ করা বা শুনানি করা। তো হিয়ারিং বা মুভ করা বা শুনানি করার অধিকার সর্বপ্রথম বা সবচেয়ে বেশি দেওয়া হয়েছে কাকে? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল যে আদালতে দাঁড়াবেন, সেই আদালতে ওনার আগে প্রথমে কথা বলার কি আছে? অধিকার আছে। এই অধিকারটা আলাদাভাবে তাকে কি দেওয়া হয়েছে? সুবিধা দেওয়া হয়েছে। তাহলে এটা অ্যাটর্নি জেনারেলের কি সুবিধা? তাহলে 26-এর নিচে লিখে রাখেন সুবিধা, বা এটাকে ইংলিশে বলা হচ্ছে প্রিভিলেজ। কি বলে? প্রিভিলেজ। প্রিভিলেজ শব্দের অর্থ সুবিধা। তাহলে 26 ধারায় অ্যাটর্নি জেনারেলকে কি দেওয়া হয়েছে? প্রিভিলেজ দেওয়া হয়েছে বা সুবিধা দেওয়া হয়েছে। সকল অ্যাডভোকেট গণের ওপর প্রাকশ্রোতা অধিকার থাকবে, মানে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের যে আদালতে দাঁড়ান না কেন, তিনি আগে কথা বলবেন, সেটাই তার কি সম্মান, এটা তার সুবিধা। প্রাকশ্রোতা অধিকার বলে অ্যাটর্নি জেনারেল সকল অ্যাডভোকেট গণের সিনিয়র হিসাবে বিবেচিত হবেন। মনে করেন যে অ্যাটর্নি জেনারেলের বয়স যদি হয় 60 বছর এবং অ্যাটর্নি জেনারেলের পিতার বয়স মনে করেন 80 বছর, দুইজনই অ্যাডভোকেট, তো ওই বাবার থেকে ওই সন্তানই হবে সিনিয়র, কারণ উনি অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে বাংলাদেশের যতগুলো অ্যাডভোকেট আছে সবার তিনি কি মাথা বা সিনিয়র। এবং যদি বলা হয় বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে, আইন কর্মকর্তা বলতে সরকারি অ্যাডভোকেট, তো সরকারি অ্যাডভোকেট বলতে পিপি, জিপি, ভিপি ইনাদেরকে বোঝানো হয়, বা এপিপি, এজিপি, এভিপি এরকম। এটাই তো বলতে পিপি, যাচ্ছিলাম যে কি কি কে। হ্যাঁ, পিপি হচ্ছে পাবলিক প্রসিকিউটর, এটা জেলা পর্যায়ে থাকে। এপিপি হচ্ছে পাবলিক প্রসিকিউটর। আর অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল আছে, তারপরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছে, তারপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আছে। হ্যাঁ, তো এই ধরনের যে অ্যাটর্নি জেনারেল বিভিন্ন পদ আছে, 4 ধরনের অ্যাটর্নি জেনারেল হয়। তো ইনারা হচ্ছে কোন পর্যায়ে থাকবেন? ওই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যায়ে থাকবেন। এবং জেলা পর্যায়ে থাকেন পাবলিক প্রসিকিউটর, ক্রিমিনাল মামলার জন্য পাবলিক প্রসিকিউটর। আর সিভিল মামলার জন্য হচ্ছে গভর্নমেন্ট প্লিডার, জিপি। আর যারা একটু ছোট পর্যায়ের মানে তাদের আন্ডারে থাকেন তাহলে এপিপি, এজিপি। আর যারা ভেস্টেড প্রপার্টি, ভেস্টেড প্রপার্টি মানে হচ্ছে সরকারি সম্পত্তি যেগুলো খাস সম্পত্তি, তো ভেস্টেড প্রপার্টি সংক্রান্ত যে সেকশন আছে সেখানে যদি সরকারি উকিল থাকে তিনি প্রথমে জিপি, কিন্তু তার আবার বিশেষ নাম আছে, সেটা হচ্ছে ভিপি। তো কারো জি যদি স্যার, আর মেসেজ প্রশ্ন না দিয়ে দিন। থাকে ক্লাসটি শেষ করে দেব। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। জি তো ঠিক আছে, জি, সালাম সবার আলাইকুম। সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম ভাই।